মানুষটা আমার বেশ বন্ধুই ছিল। আমি ওর বই পড়তাম, ও আমার ছবি দেখতে আসতো। মাঝে মাঝে ওকে বলতাম যে তুমি কেন সংসারের মধ্যে আসলে থাকো, সংসারের বাইরে যাও। তো এসে বলতো আমাকে যে আমি এটাই ভালো জানি। সাহস করে মনের কথা মুখে বলতে পারতো। একটা ইম্পর্টেন্ট বয়স এখন চ্যালেঞ্জ হয়ে গেল। কাল যখন এই ঘটনাটা আমরা টেলিভিশনে দেখছিলাম, আমার সত্যি বলছি হাড় হিম হয়ে যাচ্ছিল। আমার পিঠ দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল যে এই যে শিল্পী, বুদ্ধিজীবী, এরা তো মোটামুটি বিখ্যাত ব্যক্তি, তাদের একটা আলাদা জায়গা আছে, ঋতুপর্ণই ছিল ওখানে, এরা রয়েছেন, এবং এদের নিরীহ প্রতিবাদকে যদি এইভাবে রুখে দেওয়া হয়, তাহলে আমরা সাধারণ মানুষরা আমরা কোথায় যাব? আমাদের ভয়, আমাদের সেই ভয়টা আরও কত গভীরে চলে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, ওই যে নন্দীগ্রামে যে পাশবিক বর্বরতা, বা যে পাশবিক বলবো না, পশুরা লজ্জা পাবে, এটা যে ধরনের বর্বরতা চালানো হয়েছে, অমানবিক কাণ্ডকারখানা ঘটানো হয়েছে, যে সেইখানকার মানুষগুলো কি দশায় আছে। প্রত্যেকটি কথায় কোনো প্রতিবাদ না করো, তাহলে তুমি ওদের বুদ্ধিজীবী এবং বাকিরা সবাই অন্যদের বুদ্ধিজীবী, এবং এবং এই আমরা এবং ওরা, এই ব্যাপারটা এমন মারাত্মকভাবে চলে এসেছে যে যাতে আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত নই এবং আমরা সত্যিই খুব নিরপেক্ষ মানুষ, আমরা খুব অসহায় বোধ করছি যে আমরা এটা দেখে আমরা যখনই প্রতিবাদ করতে যাচ্ছি আমাদের বলছে ও তোমরা ওদের লোক। ইত্যাদি কি মনে হচ্ছে, রাষ্ট্রশক্তি, রাষ্ট্র ক্ষমতা এটা কি এতটাই শক্তিশালী যে কোনো মহিলার গায়ে, হয়তো কোনো পুরুষের গায়েও, কিন্তু বেশি করে মহিলার গায়ে, কারণ তার এই ধরনের একটা নারকীয় ঘটনা ঘটেছে, বড় সহজে এই স্ট্যাম্পটা দিয়ে দেওয়া যায়, প্রশ্নটা তুলে দেওয়া যায় স্কট সার্ভিসের সঙ্গে যুক্ত কিনা? শুধু রাষ্ট্রশক্তি নয় সুমন, যে কোনো সাধারণ মানুষ, মানে ভদ্র শিক্ষিত মানুষরাও খুব সহজে মেয়েদের গায়ে এই স্ট্যাম্পটা দিয়ে দিতে পারে যে এই মেয়েটি খারাপ, এই মেয়েটির পোশাক আশাক খারাপ, এই মেয়েটির চালচলন খারাপ, এই মেয়েটি রাত্রিবেলা নাইট ক্লাবে যাচ্ছে। যদি একজন পুরুষের নাইট ক্লাবে যাওয়ার অধিকার থাকে রাত্রিবেলা, একজন নারীর কেন থাকবে না? এবং সেই মেয়েটি দুটো বাচ্চার মা, তাকে আমি আগের দিনও বললাম যে হ্যাঁ, তাকে ধর্ষণ করা হয়েছে, কারণ ধর্ষণ করা না হলে সেই মেয়ে কখনো গিয়ে এভাবে পুলিশের কাছে বলতে পারে না বা এভাবে হ্যারাসমেন্টের মুখোমুখি হতে পারে না। আমি তোমাদের চ্যানেলকে ধন্যবাদ দিই, তোমরা খুব নিরপেক্ষভাবে ব্যাপারটা নিয়ে ডিল করেছো এবং সেই জন্য তোমাদের একটা অভিনন্দন প্রাপ্য। মুখ্যমন্ত্রী আমাদের অত্যন্ত সংবেদনশীল বলে আমরা জানি। আমার মনে হচ্ছে যে তিনি তথ্য যার কাছ থেকেই পেয়ে থাকুন, আলটপকা মন্তব্যটা না করলেই পারতেন। এই মন্তব্যের জন্য মহিলা মুখ্যমন্ত্রী, তার উপরে আমাদের সেই মন্তব্যের জন্য আমাদের কিন্তু একটা ভেতরে আঘাত লাগলো। আরও আঘাত লাগলো যখন তার দেখা দেখি পুলিশ কমিশনারও বললেন যে প্রশাসনকে মেলাইন করা হচ্ছে। সেটা আরও বেশি আঘাতের বলে আমাদের মনে হলো যে এই ধরনের কথাবার্তা যদি আমরা প্রশাসনের কাছ থেকে শুনি তাহলে মানুষ যাবে কোথায়? তো একটু আগে যে কথাটা বলছিল যে কোনো না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে হয়, নিরপেক্ষ থাকা যায় না, আমি এই কথাটা মানি না। মানি না এই কারণে যে আমার মনে হয় সব সময়ই, আজকে তৃণমূল বলে নয়, কংগ্রেস বলে নয়, বা সিপিএম বলে নয়, বা বাম সরকার বলে নয়, একটা চেক দেওয়ার জন্য একটা প্রতিবাদী স্বর সবসময় থাকা উচিত। এই প্রতিবাদী স্বর, তারা স্পেডকে স্পেড বলবে, হার্টকে হার্ট বলবে, এবং স্পেডকে স্পেড বলার মতন ক্ষমতা তাদের থাকবে। তার জন্য আমার মনে হয় আমি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে না, এক সেকেন্ড, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে হবে বলে আমার মনে হয় না। আর দ্বিতীয়ত, অরুণাববাবু যেটা বললেন, মিছিলে সেদিন অনেক রাজনৈতিক দল ঢুকেছিল, সেটা তাদের অসততা, আমাদের সততা। আমরা সৎভাবে একটা মিছিল
করেছিলাম, এবং তারা যদি সেখানে বেনো জল ঢুকিয়ে থাকেন তাহলে তাদের আমরা ধিক্কার জানাই, এই রকম রাজনীতিবিদদের আমরা ধিক্কার জানাই। বিদ্বজ্জনদের একটা বড় অংশ সরাসরি এই প্রথম বলেছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, স্পষ্ট ভাষায়। এর আগে পরিবর্তন চাইলেও সেটা বলা হয়নি। এইটাকে কিভাবে দেখছেন? দেখো, এখানে সমস্ত বিশিষ্ট রাজনীতিবিদরা রয়েছেন, তাদের সামনে রাজনৈতিক কথা বলাটার সাহস আমার নেই, আমার বোধহয় সাজেও না। তবে এ কথা তো ঠিক যে 34 বছর ধরে একটা সরকার চলতে থাকলে সেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকে না। গণতান্ত্রিক ব্যবস্থায় একটা পরিবর্তন দরকার হয়, আর পরিবর্তন শুধু রাজনৈতিক ক্ষেত্রে কেন, জীবনের সর্বক্ষেত্রেই তো প্রয়োজন। এবং সেই হিসেবে যতক্ষণে অচলায়তন যাতে তৈরি না হয় সেই জন্য পরিবর্তনটার একটা দরকার আছে। এখন সেই হিসাবে বিকল্প কে আছে সেটাকে দেখার চেষ্টা করা হচ্ছে। এখন বিকল্প শক্তি কার বেশি সেটাকেই বোধহয় দেখার চেষ্টা করা হয়েছে, এবং সেই হিসেবে বলা হচ্ছে তৃণমূলকে ভোট দেওয়া হোক যদি বলে থাকেন। আমি অবশ্য কোনো রাজনৈতিক দলে নেই, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলতেও চাই না, যদিও পরোক্ষভাবে আমরা ভোট দিই কোনো একটা রাজনৈতিক দলকে। গণতান্ত্রিক অধিকার, হ্যাঁ, আমার গণতান্ত্রিক অধিকার আছে এবং সেটা আমি বলবোও না কাকে আমি ভোট দিচ্ছি, কিন্তু আমার সেই অধিকারটা রয়েছে। একটা অচলায়তন ভাঙার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। তার মানে এই নয় যে তৃণমূল হোক বা বিজেপি হোক বা কংগ্রেসই হোক, যেই এখন আসুক ক্ষমতায়, তারা যদি কোনো অন্যায্য কাজ করতে থাকেন বা যদি মনে হয় তারা বেশি তাদের আচরণে কোনো ত্রুটি দেখা যাচ্ছে, তাহলে সাধারণ মানুষ আমরা যারা, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না, আমরা সাধারণ মানুষরা আমরা প্রতিবাদের চেষ্টা করব। আজকাল যেটা দাঁড়িয়েছে, মানে এই 35-36 বছর ধরে যা চলে আসছে, তাতে হয়ে গেছে এখন আর কোনো কারুর ব্যক্তিগত আইডেন্টিটি নেই। ডাক্তার ডাক্তার নয়, হয় সে সিপিএম নয় সে তৃণমূল, লেখক লেখক নয়, হয় সে তৃণমূল নয় সিপিএম। এই যে মানে এমনকি গ্রামে মাসি পিসি কাকা দাদাও নেই, মানে ওরা ওই বাড়িটা তৃণমূলের বাড়ি, ওই বাড়িটা সিপিএমের বাড়ি, ওই বাড়িটা বিজেপির বাড়ি, এইরকমভাবে মানে পলিটিক্যালাইজ করে দেওয়া হয়েছে সমস্ত আমাদের সিস্টেমটাকে। এইভাবে কলুষিত করে দেওয়া হচ্ছে, আমাদের সমাজকে কলুষিত করে দেওয়া হয়েছে। আমি যদি আজকে দাঁড়িয়ে তৃণমূলের সমালোচনা করি, আমাকে বলা হবে তুমি তৃণমূলের এগেনস্টে, তুমি সিপিএমের লোক। আমি একসময় যখন সিপিএমের নৈরাজ্যের কথা, সিপিএমের থেকে ত্রাণ পাওয়ার কথা বলেছিলাম, তখন আমাকে বলা হয়েছিল তুমি তৃণমূলের লোক। আসলে নিরপেক্ষ মানুষকে থাকতে দেওয়া যাচ্ছে না। একটা সংবাদপত্র যে তার নিরপেক্ষতা বজায় রেখে সত্যি কথাটা সত্যিভাবে বলবে, সেই সুযোগটা আর দেওয়া যাচ্ছে না। মানে একটা পলিটিক্যাল লিডারদের কী হয়েছে, তারা একটা গ্লাসের জল অর্ধেকটা ভর্তি, একজন বলবেন অর্ধেক ভর্তি, একজন বলবেন অর্ধেক খালি। কিন্তু সংবাদপত্র বা সংবাদ মাধ্যম কী বলবে? সংবাদ মাধ্যম বলবে অর্ধেকটা জল আছে অর্ধেকটা নেই। তারা সত্যি কথাটা বলবে। এই সত্যি কথাটা বলার অধিকারটা কেড়ে নেওয়া, এটা মনে হয় তৃণমূল নেত্রী তিনি একটু ভুল করে ফেলছেন। তিনি মনে হয় একটু ভীত হয়ে পড়ছেন। ভীত হওয়ার কোনো কারণ নেই। তিনি এখন আছেন, এত মানুষের রায় এসেছেন, এত ভীত এত সন্ত্রস্ত হয়ে পাওয়ার কোনো দরকার নেই। যেরকম একটা রেপের ঘটনা বলছি, রেপের ঘটনা তো সিপিএমের আমলেও ঘটেছে, কংগ্রেসের আমলেও ঘটেছে, প্রচুর ঘটেছে। 2004 থেকে 2012 অবধি এক নম্বর, মানে এত ঘটেছে, এক নম্বর পজিশনে রয়েছে। এখন ধরো মিডিয়া অনেক বেশি সক্রিয় হয়েছে, বা অনেক বেশি, বিশেষ করে ভিজুয়াল মিডিয়া অনেক বেশি সক্রিয় হয়েছে, তার ফলে এই খবরগুলোকে আমরা জানতে পারছি। তৃণমূল নেত্রীর দরকার কি, মুখ্যমন্ত্রীর দরকার কি এসব ব্যাপারে মাথা ঘামানোর? এগুলো তো প্রশাসন দেখবে। তিনি বারবার বলেছিলেন উনি ক্ষমতায় এলে নিরপেক্ষভাবে সব প্রশাসনকে কাজ করতে দেবেন, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু দলতন্ত্র ঢুকে যাচ্ছে।
এই দলতন্ত্রটা ঢুকে যাওয়া, আমি মানে সত্যি কথা বলছি, আবারও বলছি, আমি কিন্তু একজন নিরপেক্ষ, একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্ত ব্যাপারটাকে দেখার চেষ্টা করি। চ্যানেল কি বললো, কোন চ্যানেল সংবাদপত্রে কি লেখা হলো, কোন সংবাদপত্রে কি লেখা হলো, ঠিক আছে উনি পড়ুন, উনি তার মতন করে অ্যাকশন নিন, কিন্তু সেটা সভায় সভায় চিৎকার করে করে বললে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিটা কিন্তু খানিকটা খাটো হয়ে যায়। এটা বোধহয় আমার মনে হচ্ছে সেটা ঠিক উচিত হচ্ছে না। শুদ্ধিকরণ প্রয়োজন, কোনো সন্দেহ নেই, কিন্তু গোটা গণতান্ত্রিক কাঠামোটাকেই ধ্বংস করে এটা কি কোনো রাস্তা? আপনি একমত হবেন? আমি সাধারণ মানুষ হিসেবে আমি একটু কনফিউজড। আন্না হাজারের আন্দোলন, হ্যাঁ একটা সিভিল সোসাইটি, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা সিভিল সোসাইটি চেক হিসেবে কাজ করে, এবং সেই হিসেবে এই যে গণ আন্দোলন এটাকে আমি সমর্থন করি, ভীষণভাবে সমর্থন করি, এবং এটা খুবই প্রয়োজন ছিল। কিন্তু আমার একটা কথা বারবার মনে হচ্ছে যে এই যে জনলোকপাল বিল বা লোকায়ুত বিল যেগুলো আনা হচ্ছে, সেগুলো দিয়ে সত্যি কি দুর্নীতি দূর করা যাবে? সেটা হচ্ছে প্রথম কথা। মানে আমাদের এত আগা পাঁচতলা দুর্নীতিগ্রস্ত আমরা, একদম ফ্রম টপ টু বটম। প্রত্যেকটি ধরো একটা মন্ত্রীকে আজকে ধরা হলো, এবং তার যে প্রক্রিয়া চলবে, তার শাস্তি বিধানের প্রক্রিয়া, বা একটি আমলাকে ধরা হলো, তার যে শাস্তি বিধানের প্রক্রিয়াটা চলবে সেটা কিন্তু দীর্ঘায়িত হবে, এবং সেখানে একটা বিশেষ ব্যক্তিকে ধরা গেল, কিন্তু ইন জেনারেল গোটা সমাজটায় যে পচন ধরেছে। ধরো যে একজন আমলা ঘুষ নিচ্ছেন, কিন্তু একজন তাকে ঘুষ দিচ্ছে, যে বেসরকারি স্তরে তাহলে কি হবে? শুধু সরকারি স্তরে এই দুর্নীতি দূর করলে কি হয়ে যাবে? আজকে আমরা দেখছি একজন অটোওয়ালা রিক্সাওয়ালার মধ্যেও দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি। এই যে দুর্নীতিটা, এটা খুব ব্যাপক ব্যাপার, এটা একটা ব্যাপক আকার ধারণ করেছে। এই ব্যাপক আকারটাকে কি শুধু বিল দিয়ে করে ফেলা যায়? শ্রীতাদি, আমার খুব লজ্জা লাগছে এটা বলতে যে এই রকম একটা সাংস্কৃতিক পীঠস্থানে আমরা থাকি যেখানে গত 24 ঘন্টা ধরে এই গোটা শহরটা হুলিগানদের আওতায় চলে গেল। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, একের পর এক ঘটনা, এবং এইটুকু ভরসা কি শিক্ষিত সাধারণ কলকাতাবাসীর ওপর রাখা গেল না? আমি বলছি, আমি সরকার বা প্রশাসন সমস্ত, শুধু আমি সমীক্ষার কথা বাদ দিলাম যে তারা অনেক এগিয়েছিলেন, তারপরে প্রার্থীপদ তালিকা সবার আগে তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে, প্রচার সবার আগে তারা শুরু করেছেন, ভরসা লাগলে তো হয়তো জয় এমনিই আসতো। এটার খুব প্রয়োজন ছিল। যেটা বললে একদম জানা কথা যে তৃণমূল কংগ্রেস জিতবে, এবং এটা একদমই একতরফা একটা ভোট, এটা আমি বুঝতেই পারছি। তো সেখানে কেন অযথা মানে হিংসাহিংসি করা, এই রক্তক্ষরণ, জবরদখল করা, এগুলো করার কি প্রয়োজন ছিল? এটা আমি বুঝতে পারলাম না। এবং সত্যি কথা বলতে কি, আমি একটা কথা বলি সুমন, আমার একটা কথা মনে হচ্ছে যে পুরো ভোটে একটু মারামারি হয়, প্রতিবারই হয়, এবং আমরা দেখছি কিছু কিছু বুথে, আমি জানি না, অনেক প্রচুর বুথ আছে, তার মধ্যে কিছু বুথে সাংঘাতিক বিচ্ছিরিভাবে একটা মারপিট হয়েছে। নিজেদের উপর কনফিডেন্সটা নেই, কনফিডেন্সের অভাব। নিজেদের উপর কনফিডেন্সটা যদি থাকে তাহলে কিন্তু এই এত মারামারির দরকার হয় না, নিজেরা কিন্তু ক্ষয়ে যাচ্ছে একেবারে। সুচিত্রাদি, দিল্লির ঘটনায় যদি গোটা দেশ তোলপাড় হয়ে যায়, গোটা দেশের নানা রাজ্যের মানুষ রাস্তায় নেমে আসতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গ কি নিস্তেজ হয়ে গেল? কোথায় মানুষ, কোথায় মুখরতা, কোথায় প্রতিবাদ? আমি রাজনৈতিক প্রতিবাদের কথা বলছি না, কিন্তু মানুষের যে সামাজিক প্রতিবাদ কোথায়? আমার সেটাই তো খুব আশ্চর্য লাগছে যে রিজওয়ানুরের মৃত্যুতেও যেভাবে প্রতিবাদ হয়েছিল, এরকম একটা নৃশংসভাবে একটা মেয়েকে মেরে ফেলা হলো, এবং তারপরে গতকাল আবার একটা এরকম ঘটনা ঘটলো। কেন মানে
গণপ্রতিবাদ হচ্ছে না, আমরা কেন সবাই গর্জে উঠছি না, আমরা কেন সবাই রাস্তায় নেমে পড়ছি না, এটা তো আমি বুঝতে পারছি না, আমার মাথায় কিছুতেই আসছে না। কারণ এরা দুষ্কৃতী কারা? এরা কোনো রাজনৈতিক দাদাদের আশ্রিত? সে যে দাদাদেরই আশ্রিত হন না কেন, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিএম, যে দাদাদেরই আশ্রিত হোক না কেন, পুলিশ কেন স্টেপ নিচ্ছে না এবং পুলিশ কেন এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে না? এ তো আমার মাথায়, এটা আমার কিছুতেই ঢুকছে না। প্রতিবাদ করা উচিত, কেন হচ্ছে না, এখনও হচ্ছে না, কেন আমাদের টেলিভিশনে এসে বলতে হচ্ছে, মানুষ কেন প্রতিবাদ করছে না? দিল্লিতে যে ভয়ঙ্কর প্রতিবাদ হয়েছিল, কলকাতার মানুষ কি বোবা হয়ে গেল? বারাসাতের মানুষ কি বোবা কালা হয়ে গেল? আমি এটা মাথায় ঢুকছে না আমার, কেন এখানে প্রতিবাদ হচ্ছে না এবং ভয়ঙ্করভাবে প্রতিবাদ হওয়া উচিত, গণপ্রতিবাদ যেটা, সেটা ভীষণভাবে হওয়া দরকার, সেটা কেন হচ্ছে না সেটা আমার মাথায় এখনো ঢুকছে না। সুচিত্রাদি, আপনার উদ্বেগে আমরাও শরিক। তার কারণ হচ্ছে আমি বিগত 10 বছরের রেকর্ডস দেখছিলাম, তাতে এইরাম নয় যে লাফিয়ে 2012-তে 1 নম্বর হয়েছে, 2011-তেও তাই ছিল। 2007 থেকে আপনি যদি দেখেন 2006-এ 6 নম্বর ছিল, তারপরে 7-এ 3, 8-এ 3, 9-এ 2, 10-এ 2, 11-এ প্রথম এবং 12-এ প্রথম। এটাই দেখা যাচ্ছে যে ক্রমশ আমাদের এখানে রেকর্ডটা বাড়ছে। রেকর্ডেড যেটা হচ্ছে, রেকর্ডের বাইরেও কিন্তু অনেক আছে যেগুলো রেকর্ডেড হয় না, সেগুলো কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। এবং এই বেড়ে চলাটা আমরা কেন রাজনৈতিকভাবেই হোক বা যেভাবেই হোক আমরা কেন বলবো যে না এটা ঠিক হচ্ছে না, অন্য দেশে অন্য স্টেটে রেকর্ডেড হয় না, আমাদের সেই জন্য বেশি হয়েছে? আমাদের হবে কেন? আমাদের মতো রাজ্যে এই ঘটনাগুলো ঘটবে কেন? আমার তো সেটাই সব থেকে বেশি, মানে আমাকে এটা পীড়িত করছে। আমি খুব কদিন ধরেই আমি খুব মানে মানসিক এর মধ্যে রয়েছি যে কেন প্রতিবাদ হচ্ছে না। এবং আমাকে কয়েকজন প্রতিবাদ করার জন্য ডেকেছিলেন, টেলিফোন করেছিলেন। আমি অনেক জায়গায় দেখলাম রাজনৈতিক রং রয়েছে, মনে হলো যেন রাজনৈতিক রং রয়েছে। আমি রাজনৈতিক রংকে ভীষণ ভয় পাই। আমি খুব ইন্ডিভিজুয়ালি, আমি একজন খুব সাধারণ মানুষ, আমি কোনো পার্টি করি না, কোনো পার্টির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সেই হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে আমি মানুষের কাছে আবেদন জানাবো, আপনারা প্রতিবাদ করুন। এরম ধরনের ঘটনা, এত বর্বরোচিত আচরণ যারা করতে সাহস পাচ্ছে, এই দুঃসাহস তারা কোত্থেকে পাচ্ছে সেটাকেও খুঁজে বার করুন, সেটাকেও খুঁজে বার করা দরকার। তোমার তো একেবারে, তুমি তো খাস কলকাতার মেয়ে, মানে লেক পল্লীতে, একদম লেক পল্লী না, আদি লেক, তার একটা আদিও আছে। হ্যাঁ, আসলে লেক প্লেস, হ্যাঁ। তো সেইখানকার মানে একদম দক্ষিণ কলকাতার ট্র্যাডিশনাল পুজো বলতে আমরা যা বুঝি, একেবারে সেই পুজো ছিল। আমাদের সময় ছিল, এখন আর নেই। আসলে কিন্তু এই নেইটা তুমি কিভাবে নিয়েছো? মানে এটা মানে দীর্ঘশ্বাস নাকি ঠিক আছে? না, এখন বদলে গেছে। নেই বলাটা তো ঠিক না। আসলে আমাদের সময় যে একটা ঘরোয়া ব্যাপার ছিল, মানে আমাদের সময় ইনভলভমেন্টটা যেটা ছিল, গোটা প্রত্যেকটি বাড়ির ইনভলভমেন্ট ছিল। পাড়ার পুজো মানে প্রত্যেকটি বাড়ির ইনভলভমেন্ট, এবং সেখানে সকালবেলা উঠে মানে ফল কাটা থেকে শুরু করে সিঁদুর খেলা অবধি সব, হ্যাঁ, সেই ধুনুচি নাচ থেকে আরম্ভ করে সব কিছুর ভেতরে ছেলেরা মেয়েরা মানে সবাই মিলে, বড়রা ছোটরা, সেই ইনভলভমেন্টটা এখন যেন মনে হয়। এখন তো আমি যাই বাপের বাড়িতে, মা আছেন, যাই, কিন্তু এখন না কিরকম আমরা পাত্তাই পাই না সেখানে, চিনি না, মনে হয় মানে অনেকটা কিরকম বদলে গেছে এখন। ওই নানা রকম ভাবে, অন্য রকম ভাবে পুজোটা হচ্ছে আমাদের মনে হয়, আমাদের ফিলিং হয় এটা। তবে হ্যাঁ, বদল তো অবশ্যম্ভাবী, আর জায়গাও ছেড়ে দিতে হয়, এ তো নিয়ম। তোমার লেখায় সেই ছোটবেলার পুজোর ফিলিংস গুলো কখনো আসে?
মানে আসে তো বটেই, কোথায় ছোটদের লেখায় আসে। হ্যাঁ আসলে ছোটবেলা মানে কি, ছোটবেলা দুটো আছে, একটা হচ্ছে অনেকটা ছোটবেলা আর আরেকটা হচ্ছে কৈশোর, আর একটু হচ্ছে আরেকটু এগিয়ে যাওয়া কৈশোর আর কি, যখন একটু চোখে চোখে একটু হাতে হাত ছুঁয়ে যাওয়া, এই সময়টা আছে। তো পুজো মানে আমাদের কাছে মানে একটা, এই মুহূর্তে তো ভীষণ স্মৃতি, একটা মানে অদ্ভুত মন কেমন করা স্মৃতি। আপনারা সবাই খুব আনন্দ করুন, খুব মজা করুন, সবাই ভালো থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের শুভ হোক। নমস্কার। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে, সেই রকম 4টি বাক্য দিয়ে এই পর্ব শুরু করব। খুন হয়ে যায় অভিজিৎ রায়, খুন হয় ওয়াশিকুর, ধর্মের নামে আফিন ছড়ায় অমানুষ নেশাতুর। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের রাজপথ আবার রক্তাক্ত হলো এক তরুণের রক্তে। সেই তরুণ যিনি তার আঙুলে, যিনি তার কলমে বারবার ঝড় তুলেছিলেন ধর্মান্ধতার বিরুদ্ধে, তাকে খুন হতে হলো বীভৎসভাবে এবং আবার ঢাকার রাজপথে। সেই নিয়েই আজকে আমাদের এই পর্ব। ফের ব্লগারের মৃত্যুতে রক্তাক্ত ঢাকার রাজপথ, অভিজিৎ ওয়াশিকুরের মৃত্যুতে মৌলবাদের কানাগুলিতে বাংলাদেশ। আমার আলোচনার জন্য একদিকে আছেন শ্রীজাত সাহিত্যিক, আছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে কে গাঙ্গুলি, আমার অন্যদিকে আছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, লেখক এবং নির্দেশক, আছেন মহিদুল ইসলাম অধ্যাপক, এবং অধ্যাপক পুরুষোত্তম ভট্টাচার্য এই আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা ওদের কাছে যাব, কিন্তু তার আগে যে বিভৎস ঘটনা অভিজিৎ রায়ের পর আবার ঢাকার রাজপথে এবং কার্যত আমাদের নাড়িয়ে দিয়ে গেল, দেখব। এক মুক্তমনার মৃত্যুতে এমনটাই লিখেছিলেন অপরজন। আততায়ীর ছুরিতে রক্তাক্ত অভিজিৎ রায়ের মৃত্যুর পর ফেসবুকে এভাবেই নিজের প্রতিবাদ জানিয়েছিলেন ওয়াশিকুর রহমান। তখনও তিনি হয়তো জানতেন না তাঁর জন্যেও ওত পেতে রয়েছে গুপ্ত ঘাতকরা। তাঁর রক্তেও একদিন রক্তাক্ত হবে ঢাকার রাজপথ, কিংবা জানলেও কেয়ার করতেন না। 27 বছরের ওয়াশিকুর মৌলবাদের বিরোধিতা করতেন ব্লগে, ফেসবুকে। গোঁড়ামি পছন্দ ছিল না তার, তাই তো ফেসবুকে এই কদিন আগেও তিনি লিখেছিলেন, জঙ্গিরা ঘোষণা দিয়েছে 2020 সালের মধ্যে ইসলামিক বাংলাদেশ গড়ার। অপরদিকে শেখ হাসিনা 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। কোনটা বাস্তবায়িত হবে বলে মনে করেন? মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন নির্ভীক ওয়াশিকুর, মত চাপিয়ে দেওয়ায় নয়। তাই তো অভিজিৎ রায়ের মুখ বন্ধ করতে যখন কট্টরপন্থীরা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিয়েছিল তাঁর প্রাণ, তখন গর্জে উঠেছিলেন বছর 27-এর ওয়াশিকুর। বাংলাদেশকে এক অন্য রূপে দেখার স্বপ্ন দেখতেন তিনি, বড় ভালোবাসতেন দেশকে। তাই ফেসবুকে লিখেছিলেন, চারিদিকে আঁধার করা অদ্ভুত সময়, তবুও শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ। কিন্তু সেই প্রিয় দেশের মাটিতেই সোমবার অকাল মৃত্যু হলো ওয়াশিকুরের। আততায়ীরা ক্ষতবিক্ষত করে দিল তাঁর দেহ। বাড়ি থেকে বেরোতেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে খুনিরা, ক্ষতবিক্ষত করে দেয় তার দেহ। এক মহিলার চিৎকারে স্থানীয়রা জড়ো হলে ধরা পড়ে যায় আততায়ীরা। কিন্তু ততক্ষণে নিথর হয়ে গিয়েছে ওয়াশিকুরের দেহ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা নাকি জানিয়েছে তারা জানতই না ওয়াশিকুর কি লেখালেখি করতেন। তাহলে তার অপরাধ কি ছিল? ধৃতদের দাবি, ধর্মীয় মতাদর্শের অমিল হওয়াতেই নাকি কোনো এক হুজুর তাদের নির্দেশ দিয়েছিল ওয়াশিকুরের মুখ বন্ধ করতে। কিন্তু তা কি কোনোদিন সম্ভব? না, সম্ভব নয়। তাই অভিজিতের মৃত্যুর পর যেমন গর্জে উঠেছিলেন ওয়াশিকুর, তেমনি এবার ওয়াশিকুরের মৃত্যুর পরও হয়তো কোনো ফেসবুকে ভেসে উঠবে এই পোস্ট, আমিও ওয়াশিকুর। ওয়াশিকুর নিজেও জানতেন প্রতিবাদ থামবে না, তাই অভিজিৎ রায়ের মৃত্যুর পর তিনি ফেসবুকে লিখেছিলেন, এক থাবা বাবার মৃত্যু হাজার থাবা বাবা জন্ম দিয়েছে। এক অভিজিৎ রায়ের মৃত্যু লাখো অভিজিৎ রায়কে জন্ম দেবে। কলম চলবে, চলতেই থাকবে, তোদের বিশ্বাসের মৃত্যু না ঘটা পর্যন্ত। এবিপি আনন্দ। যেহেতু রাজীব আহমেদ হায়দার, শাহবাগ চত্বর যখন একেবারে উত্তাল, তখন তাকে প্রাণ দিতে হলো। তারপর অভিজিৎ রায়, ওয়াশিকুর, এই খুনগুলো কি আদতে ব্যক্তি মানুষের হচ্ছে, নাকি মুক্ত ভাবনা, মুক্ত চিন্তা, উদার ভাবনা, এইগুলোকে অ্যাকচুয়ালি খুন করা হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে যে এইভাবে উদার ভাবনা ভাবলে তোমার লাশটা রাজপথে পড়ে থাকবে রক্তের স্রোতের মধ্যে? হ্যাঁ, যেটা আমার মনে হয় যে এদের যেটা উদ্দেশ্য সেটাই ভয় দেখানোটাই।
যে কোনো ক্ষমতাই নিজেকে টিকিয়ে রাখার জন্য ভয় দেখানোর একটা বাতাবরণ তৈরি করে রাখে, এবং তখন ভয় দেখানোটা আরও বাড়ে যখন সেই ক্ষমতার উপর কোনো রকম আঘাত হয়। তো মুক্ত ভাবনাকে এইভাবে খুন করা কোনোদিন যায়নি। এই চেষ্টা 2000 বছর আগেও হয়েছে, এখনও হচ্ছে, এবং দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আগামী 2000 বছর এটা বাড়বে যদি পৃথিবী টিকে থাকে। কিন্তু তাতে যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে এই যে ব্যক্তি মানুষ, এরা কিন্তু সংখ্যালঘু। ওয়াশিকুর, অভিজিৎ, রাজীব এরা সংখ্যায় কম দুনিয়ায়। এদের মেরে ফেলে যেটা হচ্ছে যে এই চিন্তাধারাগুলো, স্রোতগুলো একটু করে পিছিয়ে যাচ্ছে। তবে আমার বিশ্বাস, যদি জিজ্ঞেস করেন, আমি আন্তরিকভাবে বলবো যে আমি এখনো বিশ্বাস করি যে এটা ফুরিয়ে যায়নি, কারণ মানুষ এতটা পিছিয়ে হয়তো পড়েনি যে সে এই ধরনের ভাবনা ভাবা বন্ধ করে দেবে। এইভাবে আঘাত এনে হয়তো মানুষটিকে সরিয়ে ফেলা যাবে, কিন্তু চিন্তাটাকে আটকানো যাবে না, কোনোদিন যায়। তুমি বলছো মুক্ত চিন্তার স্রোত, সেটা প্রবাহটা কেউ আটকাতে পারবে না, কোনো মৌলবাদী শক্তি তৈরি হবে, হয়তো দুজন চুপ করে যাবে, কিন্তু আমার বিশ্বাস 4 জন এগিয়ে আসবে, এটা হতে পারে না। অনিন্দ, আমরা কি প্রতিবাদ করতে ভুলে গেছি? আমি বলছি সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, কোনো সন্দেহ নেই। এই ঘটনাটা যেখানে হয়েছে, একজন মহিলা তিনি এগিয়ে এসে প্রতিবাদ করেন, এবং আমাদের সমাজে খুব চলতি কথায় আমরা যাদের নপুংসক বলি, সেই রকম 2-4 জন মানুষ, তারা শুধু যে প্রতিবাদ করেন তা নয়, এই আততায়ীকে তাড়া করে নিয়ে যান এই দলটাকে। মানে আমরা বলছি যে আমরা কি আসলে নপুংসক হয়ে যাচ্ছি? তার কারণ হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে নাড়া পড়ছে, কিন্তু এপার বাংলায় বলো ওপার বাংলায় বলো, কোথায় সেই প্রতিবাদ? এইভাবে একজন তরুণ পর ঘটনাগুলো রাস্তায় প্রাণ দিতে হচ্ছে, কুপিয়ে কুপিয়ে মারা হচ্ছে। সামগ্রিকভাবে সুমন, মানুষ কিন্তু ইনসেনসিটিভ হয়ে যাচ্ছে। মানে অন্তত গত বেশ কয়েক বছরের ঘটনা প্রবাহ সে কথাই বলে। আমাদের কলকাতার রাজপথেও ব্যস্ত অফিস টাইমে পড়ে থাকা মানুষ, হ্যাঁ, আঘাতে মানে সে একদম মানে ধুঁকছে, তাকে তোলার জন্য লোক পাওয়া যায় না। আজকে পাড়ায় কেউ মারা গেছেন, বাড়িতে আর কেউ নেই, হয়তো বৃদ্ধা মহিলা থাকেন, পাড়ায় লোক পাওয়া যায় না, তাকে শ্মশানে নিয়ে যায়, শ্মশান যাত্রী পাওয়া যায় না। মানে আমি বলছি যে এটা কিন্তু যত মানুষ ধীরে ধীরে দেখা যাচ্ছে যে তারা একটা পর্দা বা একটা স্ক্রিনের প্রতি আকৃষ্ট হচ্ছে, শুধু সেইটুকুর সঙ্গে বাঁচছে, তাদের একক বেঁচে থাকাটা আস্তে আস্তে যত বাড়ছে, তত এই যে একটা কমিউনিটি লিভিং বা একসঙ্গে থাকা তো সবসময় একটা জোর আছে। প্রতিবাদটাও কি তোমার লেখার মতো মানে একটা স্ক্রিনে সীমাবদ্ধ থেকে যাচ্ছে, আমরা তার বাইরে বেরোতে পারছি না। দেখো, আজকে সত্যি তো সেদিক থেকে দেখতে গেলে সোশ্যাল মিডিয়ার প্রতিবাদ কিন্তু বিভিন্ন দেশে আমরা দেখেছি যে একটা প্রতিবাদ সংগঠিত করেছে, যে দেশের কথা আমরা আলোচনা করছি সেখানেই করেছে, সংগঠিত করেছে, হ্যাঁ সেখানেই করেছে, মধ্যপ্রাচ্যে করেছে, তোমার বাংলাদেশে করেছে শাহবাগের সময়। তো ফলে মানুষ গর্জে উঠছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই সংঘবদ্ধতাটা থাকছে না, কোনোভাবে আরো কিছু শক্তি এসে সেটাকে আবার বিচ্ছিন্ন করে দিচ্ছে। মানুষ কোথাও আমার মনে হয় যে একটা জায়গায় যে একসঙ্গে বেঁচে থাকার একটা যে ভয়ঙ্কর ভালো লাগা ছিল, বা সেইভাবেই মানুষ চেয়েছিল পৃথিবীটা হোক, সেই কমিউনটাকে খুব স্পষ্টভাবে গড়ে তুলতে পারছে না। আজকে ওয়াশিকুরের মৃত্যুটা কিন্তু শুধু একজন মানুষের মৃত্যু নয়, আমি বলছি এটা কিন্তু যে কোনো শিল্পী, যে কোনো মানুষ যার বাকস্বাধীনতা আছে, চিন্তা ভাবনার নিজস্ব স্রোত আছে, সেই স্রোতটার কিন্তু একটা বড় আঘাত। এবং সেই আঘাতটা আমি জানি না যে আমাদের সকলেরই কাটিয়ে উঠতে সময় লাগবে। এই খবরগুলো যখন পাই, তোমার মতন বা বাকি সবার মতো আমারও মানে সত্যি শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। একেবারে প্রথমে সত্যি কোনো মানে রিঅ্যাকশন বেরোয় না মুখ থেকে। এবং কল্পনা করো, যারা মারছে তারা জানেও না কেন মারছে, তারা জানে না, তাদের মানে ওই ধর্মান্ধতার, ওই মৌলবাদের একটা চশমার মধ্যে দিয়ে একটা চোখ বাঁধা অবস্থা। আজকে এটা আমি বলবো যে গত, এবং তারাও তরুণ, কিশোর, ইনফ্যাক্ট তারাও তরুণ। আজকে আমি এই সময় আমি বলছি যে আমাদের একটা সোশ্যাল ফোরামে আজকে শ্রীজাত নিয়ম করে অন্ধকার লেখাগুচ্ছ যখন লিখছে, সে লেখার কিন্তু মূল যদি ভাবনার জায়গাটা দেখো, তো এই জায়গাটা নিয়েই বারবার করে আঘাত দিচ্ছে, ধর্মের জায়গাটার কথা বলা। হয়তো তার অনেক রকম ইমপ্লিকেশন আছে, ধর্ম তো শুধু একটা ধরনের রিলিজিয়ন, তো তোমার রাজনৈতিক বা বিভিন্ন দিক থেকে আসতে পারে, কিন্তু এই যে গোঁড়ামি, এই যে অন্ধবিশ্বাস, এটা কিন্তু ধর্ম নয়। আমরা রিলিজিয়নকে কিন্তু ভুলভাবে ইন্টারপ্রেট করছি, আমার ধারণা সেই কারণে এটা একটা সভ্যতা কিন্তু সংকট তৈরি করবে, একটা প্রজেকশন হয়েছে একদম। আর ধর্ম তো সেটাই যেটা ধারণ করে, এটা কি ধারণ করছে,
এটা অস্ত্র ধারণ ধর্ম করছে। অনেক বড় জিনিস, সেটাকে জানতে হয়। আমি বলছি অস্ত্র ধারণ করাটা তো ধর্ম নয়। আমরা দ্রুত একবার দেখব এই শহরের কিছু বিশিষ্ট মানুষ এই ঘটনায় পীড়িত হয়েছেন, তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একটা দিক হচ্ছে যারা মুক্ত চিন্তার মানুষ, আরেকটা অংশ হচ্ছে তারা একেবারে আমাদেরকে অন্ধকারে নিয়ে যেতে চাইছে। এই ঘটনাগুলো খুব দুঃখজনক, কিন্তু আমার একটাই শুধু মনে হয় যে এই ঘটনাগুলো যত বেশি ঘটতে আরম্ভ করবে তত কিন্তু আমার মনে হয় যে যারা এই যে অংশটার কথা বলছি, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা মুক্ত চিন্তার মানুষ, তারা নিজেদের প্রয়োজনেই একত্রিত হবেন। সকলের জন্য বাংলাদেশ, যারা বাংলা ভাষী তাদের জন্য বাংলাদেশ, ধর্মের জন্য নয়। আমি বারবার আমরা দেখলাম যেটা এখন তো মনে হচ্ছে আরেকটা শাহবাগের সময় হয়ে আসছে। বাংলাদেশে আজ ব্লগ লেখার জন্য প্রাণ দিতে হচ্ছে। এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সমস্তটা নিয়েই একটা এমন পর্যায়ে এসে পৌঁছেছি যার থেকে মুক্তি কোথায় বুঝে উঠতে পারছি না। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে কে গাঙ্গুলির কাছে আসবো। এই শাহবাগ আন্দোলন বা রাজাকারদের ফাঁসি, এই ঘটনাগুলো যখন কোথাও একটা আশাস্রোত জাগাচ্ছে যে মানে মৌলবাদ কোথাও কোণঠাসা হচ্ছে, তখন এই ধরনের পাল্টা আঘাত এবং একটার পর একটা আঘাত ধারাবাহিকভাবে আসছে। বাংলাদেশের গণতন্ত্র এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? সেই বাংলাদেশের স্বাধীনতার দিনটাকে মনে করুন। তারপরে যখন বলেছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আর 26শে ফেব্রুয়ারি অভিজিৎকে হত্যা করা হলো। এক মাস বাদে 30শে মার্চ ওয়াশিকুরকে হত্যা করা হলো। কারা হত্যা করলো? খুব তরুণ কিছু ব্যক্তি, যারা কিছুই জানে না, কিছুই বোঝে না, কারোর নির্দেশ তারা পালন করেছে। এটা খালি বাংলাদেশের একটা ক্ষুদ্র ঘটনা বলে মনে করা ঠিক হবে না। সমস্ত পৃথিবীতে আজকে এমন একটা তোলপাড় শুরু হয়েছে যার আঘাতটা ঢেউ গলে এসে পড়ছে ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, সর্বত্র। তারা বলছে যে মৌলবাদ প্রতিষ্ঠিত করো। যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, পাকিস্তান থেকে তারা মদত পাচ্ছে, বিদেশ থেকেও মদত পাচ্ছে, ISIS থেকেও আমার মনে হয় মদত পাচ্ছে, আল কায়দার মদত পাচ্ছে। তারা কি বলছে? বলছে আমরা 1926 সালের মধ্যে একটা মৌলবাদী বাংলাদেশ তৈরি করব। তাদের উদ্দেশ্যটা কি? কিছু মানুষ ভয় পাবে, কিছু মানুষ মারা যাবে, কিছু মানুষ চুপ করে থাকবে, কিন্তু একটা বড় স্রোতকে আটকানো যাবে না। সুনামির মতন অনেক অনেক মানুষ জেগে উঠবে, যারা বলবে যে এই অবস্থা থেকে মুক্ত করবার জন্য মুক্ত চিন্তাধারার মানুষ আমরা। সুজাত যেটা বলছিল যে মুক্ত চিন্তাকে এইভাবে ঠেকিয়ে রাখা যাবে না রক্তস্রোত দিয়ে। একটি কথা আমার বলার আছে এই সঙ্গে, মহাবীর জয়ন্তী আগে দুদিন পরে তিনি বলেছিলেন, এই কথাটাই বলেছিলেন যে মানুষ আগে মানুষ হও, নিজেকে ভুলে সমাজকে চিন্তা করো, সকলের উন্নতির কথা চিন্তা করো। খ্রিস্ট ফেব্রুয়ারি মাসে এবার গুড ফ্রাইডে আসছে, যখন তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন তিনি এই কথাটাই বলেছিলেন, আমার মৃত্যুর যন্ত্রণার মধ্যে থেকে তোমাদের যন্ত্রণা তোমরা ভুলে যাবে, আমি মরবো না, তোমরাও মরে গিয়েও বেঁচে থাকবে। একদম। অতএব মরে গিয়েও এই যে মুক্ত চিন্তাধারা স্রোত বেঁচে থাকবে। একেবারে আমি দ্রুত একবার দেখাবো যে অভিজিৎ রায়ের কথা বললেন এই মুহূর্তে আলোচনায় উঠে এলো, তার মৃত্যু একইভাবে আমাদের চেতনাকে নাড়িয়ে দিয়ে গেছিল। ইস্যু আসে ইস্যু যায়, অভিদার খুনিরা রক্ষা পায়। দুষ্কৃতীদের হাতে নিহত ব্লগার অভিজিৎ রায়ের জন্য এভাবেই আক্ষেপ ঝরে পড়েছিল ওয়াশিকুর রহমানের ফেসবুক পেজে। বাংলাদেশের অনেকের কাছে অভিজিৎ রায় ছিলেন অভিদা, জীবন হাতে নিয়ে লেখালেখি করতেন তিনি। তাই তো লিখেছিলেন, ধর্মান্ধতা মৌলবাদের মতো জিনিস নিয়ে যখন থেকে আমরা লেখা শুরু করেছি জেনেছি জীবন হাতে নিয়েই লেখালেখি করছি। ব্লগে বারবার ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে উঠতেন অভিজিৎ রায়, যা সহ্য করতে পারেনি মৌলবাদীরা। তাই ঢাকার রাজপথে খুন হতে হয়েছে আমেরিকা প্রবাসী বাংলাদেশি ব্লগার অভিজিৎ রায়কে। গত 26শে ফেব্রুয়ারি 21শে বইমেলা থেকে সস্ত্রীক ফিরছিলেন তিনি। রাস্তাতেই তাদের ঘিরে ধরে দুষ্কৃতীরা।
ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে অভিজিৎকে। মারাত্মক জখম হন তার স্ত্রী বন্যাও। ছোটবেলা থেকে অভিজিতের বেড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই, আর সেই ক্যাম্পাসেই তাকে দুষ্কৃতীদের হাতে প্রাণ দিতে হলো। অভিজিতের মতো একজন প্রতিবাদীকে এভাবে হত্যার ঘটনায় শিউরে উঠেছিল বাংলাদেশ, প্রতিবাদে ফেটে পড়েছিল গোটা বিশ্ব। 2001 সালে ইন্টারনেটে মুক্ত মনা নামে একটি গ্রুপ তৈরির মাধ্যমে আলোচনার এক মঞ্চ গড়ে তুলেছিলেন অভিজিৎ। শুধু ব্লগই নয়, গবেষণা, নিবন্ধ থেকে শুরু করে একাধিক বইও লিখেছেন তিনি। অভিজিৎ চেয়েছিলেন বৈষম্যহীন, ধর্মনিরপেক্ষ, কুসংস্কারহীন, বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তুলতে। সেই লক্ষ্যেই তাঁর লেখনী বারবার ঝলসে উঠেছে। লেখার মাধ্যমে অভিজিৎ চেয়েছিলেন ধর্মান্ধতাকে নির্মূল করতে। অভিজিৎ জানতেন এটা একটা লড়াই, একটা যুদ্ধ। অভিজিৎ এও জানতেন এই যুদ্ধে তিনি জিতবেনই। তাই তিনি লিখেছিলেন, পরাজয় নিশ্চিত জানলে মুক্তচিন্তার বিরুদ্ধ শক্তি সবসময় শেষ কামড় দিতে চেষ্টা করে। এগুলো আলামত, তাদের অন্তিম সময় সমাগত। বিজয় আমাদের অবশ্যম্ভাবী। অভিজিৎই জিতেছেন। বাংলাদেশ জুড়ে এখন আমি অভিজিৎ, আমরা অভিজিৎ। ঢাকা জানে কেউ নেই এমন জেগে, তোমার মতো এখনো জেগে। এবিপি আনন্দ। পুরুষোত্তম বাবুর কাছে যাব। পুরুষোত্তম বাবু, আপনাকে জানতে চাইবো, সেটা হচ্ছে ব্যক্তি মানুষের খুন হওয়া, ব্যক্তি মানুষের ওপর আঘাত, নাকি রাষ্ট্র হিসেবে কোথাও এই মৌলবাদ একেবারে সরাসরি আঘাত করছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে? দেখুন, এতক্ষণ পর্যন্ত যা আলোচিত হয়েছে আমি তার সঙ্গে সহমত, কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি জানি না, হয়তো আমার সঙ্গে যারা প্যানেলে আছেন তারা হয়তো পুরোপুরি আমার সঙ্গে একমত হবেন না। সেটা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতাটা আমরা সকলেই চাই, কিন্তু মুশকিল হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা এবং ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়া, এই দুটোর মধ্যে একটা খুব সূক্ষ্ম একটা বিভাজন রেখা আছে। এই অবভিয়াসলি আমি ধর্মান্ধতাকে মানে প্রশ্রয় দেওয়ার জন্য এই কথাটা বলছি না, কিন্তু আমার মনে হয় যে আরেকটা ডাউন সাইড আছে, সেই আপসাইড আছে, সেটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে মৌলবাদের কথা বাংলাদেশ নিয়ে বলছেন, সেই মৌলবাদ কিন্তু ভারতেও মাথাচাড়া দিচ্ছে। নিশ্চয়ই এগুলো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে ভারতে কিভাবে খ্রিস্টানদের ওপর আক্রমণ, একের পর এক গির্জার ওপর আক্রমণ হচ্ছে, গির্জার ওপর আক্রমণ হচ্ছে। কাজেই মৌলবাদের সমস্যাটা কিন্তু শুধু বাংলাদেশের একা সমস্যা নয়, ভারতবর্ষেও কিন্তু এই সমস্যাটা রয়েছে এবং এই সমস্যাটা মাথাচাড়া দিচ্ছে। কাজেই আপনি কি কোথাও এইটা মিন করছেন যে এটা হিন্দু মৌলবাদেরই একটা ব্যাকল্যাশ, বা এখানে সংখ্যালঘু মৌলবাদ সেই সুযোগটা নিয়ে মাথাচাড়া দিচ্ছে কোথাও একটা? আমি ইন্টারলিঙ্ক করছি না, আমি একটা সার্বিক ছবির কথা ভাবছি। আমি একটা সার্বিক ছবি দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে এটা অ্যাকচুয়ালি যেটা ঘটছে সেটা পৃথিবীর অন্য জায়গাতেও ঘটছে। শুধু যে ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ বা ভারতীয় উপমহাদেশের মধ্যে সীমাবদ্ধ তা নয়। কাজেই আমার মনে হয় যে এটা কিন্তু এই যে সংগ্রামটা কিন্তু একটা সার্বিক সংগ্রাম মৌলবাদের বিরুদ্ধে, সে যে ধরনের মৌলবাদী হোক। এখন বাংলাদেশে কিছু ঘটলে আমরা একটু বেশি বোধহয় আমার মনে হয় আমরা একটু বেশি সেন্টিমেন্টাল হয়ে পড়ি, কেন বাংলাদেশ আমাদের একেবারেই পাশের রাষ্ট্র ইত্যাদি, এবং তারা একই ভাষায় কথা বলে ইত্যাদি। কাজে আমাদের সঙ্গে তাদের সাংস্কৃতিক এবং অন্যান্য সম্পর্ক রয়েছে, যোগাযোগ রয়েছে। কিন্তু আমার মনে হয় যে জিনিসটাকে বোধহয় আরেকটু সার্বিক দৃষ্টিকোণ থেকে দেখা প্রয়োজন আছে। আমি মইদুলের কাছে আসবো। মইদুল, পুরুষোত্তমবাবু যেটা বলছেন যে একটা ইউনিভার্সাল একটা ফেনোমেনন এটা, এবং এই মৌলবাদ কোথাও মাথাচাড়া দিচ্ছে। তুমি যদি সীমান্তের এ পাশে দেখো, এই কিছুদিন আগে তথ্য প্রযুক্তি আইনে 66A খারিজ হলো বলে আমরা বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা জয় জয়কার করলাম। পাশের রাষ্ট্রে আবার পর এই ঘটনাগুলো হচ্ছে, এখানেও হচ্ছে না তা নয়, কিন্তু এটা কি গোটা পৃথিবীব্যাপী একটা ফেনোমেনন, নাকি কোথাও একটা একের পর এক ব্লগারকে হত্যা, একটা অন্ধ আক্রোশ যে সময়টাকে, চাকাটাকে আমি পেছনের দিকে ঠেলতে পাচ্ছি না, আমি কি করছি, আমি রক্ত ঝরাচ্ছি, আমি খুন করছি, আমি ব্যক্তি মানুষকে মেরে ভাবছি মুক্ত চিন্তাকে মারতে পারলাম? আমি তিনটে জিনিস বলবো। একটা হচ্ছে এই সার্বিক ব্যাপারটা, একটা হচ্ছে বাংলাদেশের নিজস্ব রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে এইটা যুক্ত, আর তৃতীয়ত হচ্ছে যে মৌলবাদীরা কেন এই জিনিসটাকে ইগনোর করতে পারে না। মানে কোনো ধরনের কথা, এই যে পুরুষোত্তমবাবু বলছিলেন যে রিলিজিয়াস হার্টের যে কথাটা,
সেটাও বা কেন তারা ইগনোর করতে পারে না এবং কেন সেটা হচ্ছে? এক, অবশ্যই যে সারা পৃথিবী জুড়েই এক ধরনের ধর্মীয় মৌলবাদ কিন্তু বাড়ছে। এই ব্যাপারটা শুধু বাংলাদেশ কিংবা দক্ষিণ এশিয়ার সমস্যা নয়। আপনি যদি ইউরোপেও যদি দেখেন তাহলে সেখানেও কিন্তু এক ধরনের ধর্মীয় উন্মাদতা থেকে একটা রেসিজম একটা, আমি বলছি আঘাতের প্রতিক্রিয়া কি খুন না? এবার এইখানে আমি আসছি যে বাংলাদেশের ক্ষেত্রে যে প্রেক্ষাপটটা, যেটা ধরুন আপনি যদি যুক্তিতর্ক গপ্প দেখেন তো ঋত্বিক ঘটক যে কথাটা বলেছিলেন যে স্বাধীনতার সন্ধানে এক নির্হারা পাখি বাংলাদেশ, সেই স্বাধীনতাটা কি? সেই স্বাধীনতা হচ্ছে কিন্তু ধর্মীয় যে পরিচয় তার বিরুদ্ধে এক ধরনের ভাষাগত পরিচয়, তার সেইটার স্বাধীনতা ছিল। এবং তারপরে আপনি দেখবেন যে মুজিবুর রহমান যখন ৭৫-এ মারা গেলেন, তারপর যে ১৫ বছর যে সামরিক শাসন ছিল, সেই সময় কিন্তু আবার মৌলবাদীরা আবার মাথাচাড়া দিয়ে উঠল। মৌলবাদীরা কিন্তু গত ১০ বছরে একটু ভয় পেয়েছে এবং এই যে আপনার রেসপন্সটা, এই যে ভায়োলেন্ট রেসপন্সটা, এটা কিন্তু তার ভয়ের জায়গা থেকেই আসে। সে অনেক বেশি ডেসপারেট হয়ে গেছে, ফ্রাস্ট্রেশন হয়েছে। তা কেন? আপনি যদি ১০ বছর আগে চলে যান, ২০০৪ সালে হুমায়ুন আজাদ যে বাংলাদেশের একজন অন্যতম সাহিত্যিক, তাকেও একইভাবে কিন্তু অ্যাটাক করা হয়েছিল। সে কোনো রকমের প্রাণে বেঁচে গেছেন, কিন্তু জার্মানিতে খুব অজ্ঞাত একটা কারণে তিনি মারা গেলেন। কি কারণ কেউ অনেক ক্লিয়ার না। এবার আপনি দেখুন শাহবাগ যখন হলো, তার ঠিক পরেই আপনার রাজীব হায়দারকে খুন করা হলো, তার কয়েক মাস পরে আবার দেখুন অভিজিৎ রায়, এখন হচ্ছে ওয়াশিকুর রহমান। অর্থাৎ ওখানকার যে মৌলবাদীরা তারা একটু কোথাও না কোথাও এখন, কারণ ১৯৭১ সালে যে যুদ্ধপরাধীরা এবং সেখানে জামাতে ইসলামীর একটা বড় অংশ নেতৃত্ব, তাদেরকে তো ওখানে ফাঁসি কাটে ঝোলাচ্ছে। তাহলে এবার তারা তো অনেকটা ভয় পেয়েছে, ইসলামী যে মৌলবাদী তারা অনেক বেশি ভয় পেয়েছে, বলে তারা একটা খুব আটার রিয়াকশন, ভায়োলেন্ট একটা রেসপন্স দিচ্ছে। তৃতীয়ত আমি জায়গাটা বলছি যেটা তারা কেন ইগনোর করতে পারে না এই জায়গাটা, তার কারণ দেখুন যে কোনো ধর্মীয় যে বিশ্বাস, সেটা কিন্তু এক ধরনের বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে তো। এবং ওয়াশিকুর রহমান কিংবা রুশদি কিংবা তাসলিমা, এটা কিন্তু একটা রিভল্ট ফ্রম উইদিন। এবার এইটা কি হচ্ছে যে যখন ইসলাম যখন পাওয়ার ব্লকে ছিল, অর্থাৎ ইসলাম যখন ক্ষমতার জায়গা ছিল, তখন কিন্তু সেটা ইগনোর করতে পারতো। আমি বলতে পারি মানে অষ্টদশ ৯ শতাব্দী থেকে, মানে 8-9 সেঞ্চুরি থেকে 11 সেঞ্চুরিতে আমি অন্তত 4টে মুসলিম দার্শনিকের কথা বলতে পারি যারা এইসব রুশদি তাসলিমার থেকে অনেক আরো বড় বড় কথা বলেছে, মানে তারা অনেক বেশি রিলিজিয়াস হার্ট করেছে। আবু বকর আল রাজি, আবুল আলা আল মারি, ইবনে রাওয়ান্ডি, আল ওয়ারাক, এরা অনেক বেশি কথা তারা বলেছে যে প্রফেট ম্যাজিশিয়ান, এইসব কথাও তারা বলেছে। কিন্তু তখন কিন্তু তাদেরকে খুন করা হয়নি। তার কারণটাই হচ্ছে যে যখন ইসলামী বিশ্ব, তখন প্রথম বিশ্ব, তারা তখন ক্ষমতায় আছে, তাদেরকে ইগনোর করতে পারে। আপনি দেখুন না, ওবামা কিংবা মোদি কিংবা যে কোনো প্রাইম মিনিস্টারকে অনেকে, কত মানুষ কত রকমের ক্রিটিসিজম করে, কত রকমের নিন্দা করে, তারা কি প্রত্যেকটা বিষয়ে গিয়ে তারাকে খুন যখন করে যে না আমি তোমার ক্রিটিসিজম মানি না, তারা ইগনোর করতে পারে। ডায়োজিনিস যখন আলেকজান্ডারকে বলে যে গেট আউট অফ মাই সান, হ্যাঁ, তার মানে হচ্ছে আলেকজান্ডার কথা রেগে যায় না। আলেকজান্ডার বলে যে আই ওয়াজ নট আলেকজান্ডার, আই উড হ্যাভ বিন ডায়োজিনিস। মানে সে যে ক্ষমতাবান, সে কিন্তু ইগনোর করতে পারে। ইসলামপন্থীরা এই জায়গাটায় যেটা করেছে, এটা তারা তাদের দুর্বলতারই পরিচয় দিয়েছে, তারা তাদের কোনো খুব দুর্দমনীয় সাহসের কোনো পরিচয় দেয়নি। মানে তাদের ইসলামপন্থী কি মানে বলা যায়। এখানে আমি একটা শেষ কথা বলবো যে কুরআনের সূরা আল বাকারাতে এই কথা পরিষ্কারভাবে লেখা আছে যে ধর্মের বিষয়ে কোনো জোর জবরদস্তি চলবে না। এবার ইসলামী মৌলবাদীরা এই কথাটা ভুলে যায় এবং তারা যদি মনে করে যে আপনার কিয়ামতের পরে এবং তারপরে একটা লাস্ট ডে অফ জাজমেন্ট, সেখানে হচ্ছে কে পাপ পুণ্যর বিচার হবে, তাহলে সেটা তো তারা ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিতে পারে। নিজের মানে আল্লাহর দূত হয়ে নিজেকে স্বঘোষিত দূত বলে নিজেই হচ্ছে তরোয়াল নিয়ে নাই করতে পারে। ইসলামের যে শান্তির যে বাতাবরণ, যে মেসেজটা আছে, সেটাই তারা বলতে পারে। একেবারেই বাংলাদেশেও আমাদের মনে হচ্ছে যে কোথাও একটা মুক্ত চিন্তা এবং কোথাও এই ধর্মান্ধতা, এই মৌলবাদের একটা টানাপোড়েন চলছে। আর সাম্প্রতিক কালের বাংলাদেশ বোধহয় তার সব থেকে বড় উদাহরণ। দেখুন, অভিজিৎ রায়ের মতো যারা, তাদের জন্য মৃত্যু পরোয়ানা তৈরি। অনেকে বলছেন এর থেকেই পরিষ্কার কোন পথে এগোচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা। অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে ওঠা এই দুই ব্লগারকে যেভাবে কয়েকদিনের মধ্যে ঢাকার রাজপথে কুপিয়ে খুন করা হলো, তাতে কেউ কেউ প্রশ্ন তুলছেন বাংলাদেশ কি ক্রমেই মৌলবাদের কানাগুলির ভেতরে হারিয়ে যেতে শুরু করেছে, যা দেখে অনেকেই স্তম্ভিত। এ কোন বাংলাদেশ? এ কি সেই বাংলাদেশ যে শুধু আত্মসম্মান ও মাতৃভাষার জন্য ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া পাকিস্তান থেকে নিজেকে আলাদা করে নিয়েছিল? এ কি সেই বাংলাদেশ যে জন্মেই ধর্মান্ধতার অন্ধকার থেকে বেরিয়ে আসার শপথ নিয়ে প্রথম সংবিধানেই ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে নিজেকে তুলে ধরেছিল?
কিন্তু অনেকেই বলছেন বাংলাদেশের এই পরিবর্তনটা একদিনে হয়নি। 1972-এর 4 বছর পার হতে না হতেই সামরিক শাসনের অধীনস্থ বাংলাদেশে সংবিধান পরিবর্তন করে ধর্মনিরপেক্ষতার তকমাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর পদ্মা দিয়ে জল আরও গড়িয়েছে। মৌলবাদের শেকড় ক্রমেই প্রসারিত হয়েছে। শেখ মুজিবের নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তান সেনার সাহায্য করেছিল বলে অভিযোগ, সেই রাজাকারদের সমর্থনেও প্রকাশ্যে গলা ফাটাতে শুরু করেছে অনেকে। মৌলবাদ জন্ম দিয়েছে জঙ্গি গোষ্ঠী। জামাতে ইসলামীর কট্টরপন্থার পাশাপাশি বাংলাদেশে গড়ে উঠেছে জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন। কট্টরপন্থার বারবারন্তে উদ্বিগ্ন যুব সমাজ গর্জে উঠেছে। ঢাকায় ঢেউ তুলেছে শাহবাগ আন্দোলন। অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমানরা গর্জে উঠেছেন। বাংলাদেশের রাজনীতিতেও এর ছাপ স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। আওয়ামী লীগের সরকার রাজাকারদের বিরুদ্ধে যত কঠোর হয়েছে, ততই হিংসাত্মক আন্দোলনের মাত্রা বাড়িয়েছে জামাতে ইসলামী, যার সঙ্গে খালেদা জিয়ার বিএনপির স্পষ্ট আঁতাতের অভিযোগ উঠেছে। বাংলাদেশের মধ্যেই যেন তৈরি হয়েছে দুই বাংলাদেশ। একদিকে আশার আলো মুক্তমনা যুব সমাজ, অন্যদিকে আশঙ্কার অন্ধকার মৌলবাদের মৌরসিপাট্টা। এবিপি আনন্দ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার সময় শেষ। কলমের কাছে হার মানে জানি, চপাতি কিংবা খুর, দিব্যি দিচ্ছি কলমের নামে আমরাই ওয়াশিকুর। এই রাজপথের রক্ত এবং এই রক্ত প্রবাহ, রক্তস্রোত, আক্রমণ, পড়ে থাকা লাশ এ বন্ধ হোক। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেভার। ভদ্রেশ্বর লাল বাবা রাইস, কেনার সময় ভদ্রেশ্বর দেখতে ভুলবেন না। এবং লয়েড এয়ার কন্ডিশনার্স, जो दे खुशियों की गारंटी।